কে বহন করে নিয়ে যাবে? ক্যারি মানে আমরা বলছি বহন করা, তো ক্যারিয়ারটা কি? কি বাহক হিসাবে আমাকে কাজ করবে, আমার জীবনটা পরিচালনার ক্ষেত্রে কি হেল্প করবে, আমরা সেটা জানি না। তো আমরা আজকে জানবো কিছু স্কোপ, যেটা হচ্ছে আমরা ইন্টারমিডিয়েটের পরে আমাদের জন্য রয়েছে, আর সেটা হচ্ছে হায়ার স্টাডিজ। কারণ আমাদের জীবন পরিচালনার জন্য আমাদেরকে আরো উচ্চ শিক্ষা গ্রহণ করতে হবে, তাই না? উচ্চ শিক্ষা যদি গ্রহণ কেন করবো এটাও আমরা বলবো। তো প্রথমে আসি, আমরা কিছু স্কোপকে চিনি, তাই না? কিছু স্কোপের ভিতরে কি কি আছে সবাই জানি, যে মেডিকেল একটা বেস্ট স্কোপ, তাই না? এটা সবাই জানি। আমাদের তন্ময় ভাইয়া এখানে আছেন, যশোর মেডিকেল কলেজ থেকে এসেছেন। ভাইয়া মোস্ট সিনিয়র, তিনি আমাদের মেডিকেল নিয়ে কথা বলবেন, আমি মেডিকেল নিয়ে কথা বলছি না। এরপরে আমরা আমাদের আরেকটা স্কোপ হচ্ছে যে সরকারি বিশ্ববিদ্যালয় সমূহ। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠা, এবং এর সাথে আমাদের রাজনীতি, আমাদের দেশের স্বার্থকতা বা দেশের কল্যাণ নিয়ে যে আন্দোলন, ছাত্র আন্দোলন থেকে শুরু করে সকল কিছু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত। এবং এখানে হায়ার স্টাডিজের জন্য যেই স্কোপগুলো আছে, আমাদের প্রিয় ভাইয়া তামিম ভাইয়া ইনশাআল্লাহ এ নিয়ে কথা বলবেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে। আমি বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের বাইরে যে স্কোপ আছে সেই স্কোপ নিয়ে। প্রথমেই বলছি, আমাদের স্কোপ হিসাবে আমাদের 41টি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, যেটা আমরা জানি কিনা। 41টি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। এছাড়া আমাদের রয়েছে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। কিন্তু আমাদের এখানে একটা বিষয়, আমরা এখনো পর্যন্ত হয়তো সেই 41টা বিশ্ববিদ্যালয়কে চিনি না। এমনকি আমাদের ক্ষেত্রেও, আমাদের কাছে ক্ষেত্রেও কি কাজটা হয়েছে, যে আমাদের অ্যাডমিশন দেওয়া শেষ, কিন্তু অ্যাডমিশনের পরে চান্স পাওয়ার পরেও বিশ্ববিদ্যালয় সবগুলো চিনছি না। এমনকি আমি এটাও দেখেছি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর অঞ্চলে বা যশোর জেলার একটি বিশ্ববিদ্যালয়, এই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কেও যশোরের ছেলেমেয়েরা চিনে না। এটা খুবই দুঃখজনক আমাদের জন্য। এরপরে যদি বলি যে আমাদের যে বিশ্ববিদ্যালয় সমূহ আছে, কেন আমরা হায়ার স্টাডিজ করব বা হায়ার স্টাডিজে যেতে হবে, আর হায়ার স্টাডিজে যেতে হলে আমাদের কোথায় পড়তে হবে? পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে হবে। আর পাবলিক বিশ্ববিদ্যালয়তে কখন পড়তে পারবো? যখন আমি এটাকে এক্সপ্লোর করতে পারবো এবং এই সম্পর্কে ভালোভাবে আইডিয়া নিতে পারবো, আর গাইডলাইন বা আমরা ভাইদের সাথে যখন যোগাযোগ করব তখন তাদের থেকে আমরা গাইডলাইন পাবো। এবার আসি যে কিছু বিষয় যেটা হচ্ছে আমাদেরকে মানে অ্যাডমিশন লাইফে আমাদেরকে হেল্প করবে, সেই বিষয়গুলো বলি। এক নাম্বার হচ্ছে আমাদের প্রথমেই ইন্টারমিডিয়েটে বিশাল একটা গ্যাপ হয়ে যাবে, কারণ তখন জিপিএ 5 প্রাপ্তরা তারা এক্সট্রা আগায়া যাবে। এর ক্ষেত্রেও এটা আমাকে অনেকটাই হেল্প করবে। এরপর দ্বিতীয় হচ্ছে আমার পড়াশোনাগুলো কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে। আমি যেই বিষয় পড়ি, বায়োলজি পড়ি, সেই বায়োলজির কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হবে এবং এর মার্ক প্যাচগুলো বুঝতে হবে, যে এটা থেকে কোন একটা বিষয় পড়তে গেলে সেটা থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে সেটা আমাকে ধরতে পারতে হবে। যদি আমি ম্যাথ করি, ম্যাথ করার ক্ষেত্রে ম্যাথটাকে কত ভাবে করা যায় সেটা আমাকে ট্রাই করতে হবে। এরপরে যদি বলি যে অন্যান্য সায়েন্সের সাবজেক্টগুলো কোথায় বেশি বলছি, কারণ আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, সেই কারণে তখন ইকোনমিক্সটাকে বুঝে বুঝে পড়তে হবে, এগুলোর মার্ক প্যাচগুলো বুঝতে হবে। বাংলা যখন পড়ছি, বাংলা থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে সেগুলো আমাকে বুঝতে পারতে হবে। তো এটা দ্বিতীয় কথা হচ্ছে, তার মানে বুঝে বুঝে পড়তে হবে এবং মার্ক প্যাচগুলো বুঝতে হবে যে কিভাবে কোশ্চেন প্যাটার্ন হতে পারে। তৃতীয় হচ্ছে আমাকে লেগে থাকতে হবে, হাল ছেড়ে দেওয়া যাবে না, এটাকে একেবারে ধরে রাখতে হবে, পিক ফোকাস থাকতে হবে অল টাইম। যদি আমি লেগে না থাকতে পারি তাহলে আমি হেরে যাব। লেগে থাকাটা হচ্ছে বড় চ্যালেঞ্জিং। আমরা যারাই আমরা যদি একটু কেস স্টাডি করি যে ভাইয়েরা কেন চান্স পায় নাই, আপুরা কেন চান্স পায় নাই, তার পেছনে একটা কারণ পাবো, তারা ফোকাস ছিল না। শুরু করেছে বেশ উদ্যোগ নিয়ে যে হ্যাঁ আমি পড়ে আমি চান্স পেয়ে ফেলবো, কিন্তু দেখা গেল যে আমি আর ধরে রাখতে পারি নাই। এক মাস পড়েছি, এক মাস পড়ার পরে স্কিপ করেছি, আর পড়তে পারিনি। এটা না, বরং নিয়মিত ধীরে ধীরে অল্প অল্প করে সরকারি মিলে 151 সামথিং বিশ্ববিদ্যালয় হবে, সেখানে প্রায় 350টির বেশি সাবজেক্ট আছে। সেই 350টির বেশি সাবজেক্ট, আমরা কি এখানে 350 জন আছি? তো 350 জন না থাকার সত্ত্বেও সাবজেক্ট আছে 350টা। এরপরে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যদি 151টা যদি হয়, সেগুলো দিয়ে যদি গুণ করি তাহলে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ সিট আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। এবং যদি আরো একটা বিষয় আমরা যদি একটু দেখি যে আমরা ইন্টারমিডিয়েট পাস করছি কতজন? গত 2023 মনে হয় পরীক্ষা দিয়েছে খুব সম্ভবত 1 লাখ বা 3 লাখ এরকম, মানে কাছে আমার এক্সাক্ট মনে নেই। তো সেখানে সরি 13 লাখ হবে। তো এই যে কাউকে মনে আছে
বলতে পারেন অবশ্যই, যদি কোনো মিসিং হয় সেটা বলবেন। আচ্ছা, তো আমার মনে হয় যে ভুল হতে পারে, 13 লাখ হতে পারে, এরকম হবে। কিন্তু আমাদের কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে সিট আছে মাত্র 90,000 সামথিং। তো সবাই কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবো না। তো প্রথমে বোঝা লাগবে যে বিশ্ববিদ্যালয় আমরা কেন করবো। এক নম্বর কারণ হচ্ছে, আমরা কি এখন একটা শুধুমাত্র ভিলেজে বসবাস করি? না, শুধুমাত্র আমরা পলাশীতে নাই, আমরা একই সাথে বসবাস করি একটা গ্লোবাল ভিলেজে, যেখানে অবস্থান করে যেমনি ভাবে একজন আমেরিকান, যেমনি ভাবে একজন রাশিয়ান, যেমনি ভাবে একজন ইউরোপিয়ান, ঠিক তেমনি ভাবে আমি একজন বাঙালি, আমি একজন পলাশী বাসিন্দা, পলাশী আদর্শ কলেজের একজন স্টুডেন্ট, যে কিনা একই সাথে আমরা অবস্থান করছি একটা ভিলেজে, যেটাকে আমরা বলছি গ্লোবাল ভিলেজ। তো এই গ্লোবাল ভিলেজে যদি আমরা থাকতে চাই, আমরা দেখা যায় তো আগে কি করতাম, যে ভিলেজে থাকলে ভিলেজে সবথেকে সেরা হতে ট্রাই করতাম, যে ভিলেজে কাউন্টেবল কোনটা মানুষ কাউন্ট করে, যে এইটা হইলে, যে ডাক্তার হইলে সবাই হচ্ছে যে এটাকে কাউন্ট করে যে ওয়াও একজন ডাক্তার পেয়েছি আমরা, কেউ একজন লয়ার হইলে আমরা বলি যে ওয়াও একজন লয়ার পেয়েছি আমরা, সবাই কাউন্ট করবে। তো এই জন্য দেখবো যে এখানে যে সব ফিল্ড আছে, আমি যদি বলি আগে সাবজেক্টের আগে আমি বলছি ফিল্ড বা পেশা, অকুপেশন গুলো কি কি আছে আমি একটু বলছি। এক নাম্বার হচ্ছে আমাদের হায়ার স্টাডিজে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই দুটো বাদ দিয়ে বিশাল একটা এরিয়া দখল করে আছে টেকনোলজি, যেখানে কাজ করছেন টেকনোলজিস্টরা। আমার সাবজেক্ট হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি। আমরা কাজ করছি টেকনোলজি বা বায়োলজি রিলেটেড, যে কারণে সম্পর্কে আমরা জানি, এগুলোতে আমাদের জন্য স্কোপ আছে। আমাদেরকে স্বপ্নটাকে বৃদ্ধি করতে হবে। এক নাম্বার হচ্ছে এক্সপ্লোর করতে হবে, দ্বিতীয় হচ্ছে স্বপ্ন দেখতে হবে। যখন আমরা স্বপ্ন দেখতে পারবো এবং এক্সপ্লোর করতে পারবো, তখন আমরা ধীরে ধীরে সেই পথে পা বাড়াতে পারবো, ঠিক না? আমরা কখন পা বাড়াতে পারবো, কোন একটা বিষয় সম্পর্কে যদি আমি নাই জানি, তাহলে তো আমি যদি না জানতাম যে পলাশী কলেজ নামে একটা কলেজ আছে, আমরা এটাকে এক্সপ্লোর করব। যখন আমরা এক্সপ্লোর করব তখন আমরা পেতে পারবো ইনশাআল্লাহ। আমি বলছি প্রথম হচ্ছে যে ডাক্তার, ইঞ্জিনিয়ারিং এর বাদে টেকনোলজি, এরপরে চতুর্থ ফিল্ডটা হচ্ছে রিসার্চার বা গবেষণা ফিল্ড, রিসার্চ করার ফিল্ড। এইটা হচ্ছে আমরা গত 2019 থেকে নিয়ে বিশাল একটা সময় কোভিড-19 পার করেছি, তাই না? কোভিড-19 কিভাবে দূর হয়ে গেল আমরা কি জানি? আমাদের আইডিয়া আছে কোভিড-19 কিভাবে দূর হয়ে গেল? কোভিড-19 যেই মানে ভাইরাসটা ছিল, সেই ভাইরাসটা থেকে আমরা কিভাবে মুক্তি পাইলাম, সেটার পেছনে কিন্তু আমাদের ভ্যাকসিনেশন বা ভ্যাকসিন দায়ী, তাই না? সেটা বাঁচানোর জন্য। সেই ভ্যাকসিনটা কারা প্রডিউস করলো, আমরা কি সে সম্পর্কে ধারণা আছে আমাদের? ভ্যাকসিন প্রডিউস যারা করে তারা হচ্ছে বায়োটেকনোলজিস্ট। বায়োটেকনোলজিস্টরা মূলত ভ্যাকসিন প্রোডাকশনের জন্য যেই সব ক্রাইটেরিয়া দরকার, সেই সব ক্রাইটেরিয়া তারা শিখে এবং সেটা অ্যাপ্লাই করে। আমরা কাজ করি বিভিন্ন মলিকিউলার লেভেলের অর্গানিজম নিয়ে, যেটা আমরা আমাদের ইন্টারমিডিয়েট লেভেলেও পড়ি, ইকোলাই, তারপরে হচ্ছে আমরা আরো যেসব ব্যাকটেরিয়ার নাম পড়ি, মাইক্রোপ্লাজমার নাম পড়ি, এই সব যে নামগুলো পড়ি, এইগুলো নিয়ে আমাদের কাজ। আমরা ইঞ্জিনিয়ারিং করি, এগুলো খুবই অ্যামেজিং। কেন? কারণ যখন আমরা এগুলো নিয়ে কাজ করি, চিন্তা করি যে আমরা একটা চেয়ার তৈরি করলাম, আমরা একটা চেয়ার তৈরি করলাম, এই চেয়ার তৈরি করলে আমাদের একটা আনন্দ লাগে না? আমাদের কিন্তু আনন্দ লাগে। ঠিক তেমনি ভাবে আমরা একটা ফোন তৈরি করলাম, ফোন তৈরি করলেও আমাদের খুবই আনন্দ লাগে। ঠিক তেমনি ভাবে আমরা যখন মানুষের জন্য, মানুষের বিপদ যাতে হয়, যেমন কোভিড-19 এসে আমাদেরকে বিপদে ফেলে দিয়েছিল, সেই কোভিড-19 থেকে উদ্ধার করার যে আনন্দটা, সেখানে যে ভ্যাকসিন প্রডিউসিং এর যে আনন্দটা, সেই আনন্দটাও আমরা পেতে পারি এই রিসার্চার হিসেবে কাজ করতে গেলে, বায়োটেকনোলজিস্ট হিসেবে কাজ করতে গেলে।